নমস্কার। আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে স্কোপ অফ রিসার্চ। স্কোপ অফ রিসার্চের যে বিষয়টি, এই বিষয়টি সম্পর্কে ধারণা গঠন করার পূর্বে আমাদের বুঝে নেওয়া দরকার যে রিসার্চটি কী। এর সংক্ষেপে আমরা ব্রিফ একটা কনসেপ্ট আমরা নিয়ে নেব। রিসার্চ বলতে সাধারণভাবে বোঝায় যে আমরা যখন কোনো জটিল কোনো সমস্যার যখন সমাধান খোঁজার চেষ্টা করা হবে বা নতুন কোনো জ্ঞান আহরণের চেষ্টা করা হবে, অর্থাৎ যে প্রতিষ্ঠিত জ্ঞান আমাদের সামনে এসেছে এবং সেই জ্ঞানকে আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে চাই, প্রপারলি ইউটিলাইজ করতে চাই, এফেক্টিভলি ইউজ করতে চাই, কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন উঠে আসে যে আমরা সেই জ্ঞান বা সেই ইনফরমেশন বা সেই এক্সপিরিয়েন্স বা সেই যে কনসেপ্টগুলো, সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো। এবং কাজে লাগানোর জন্য আমাদেরকে কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে যাচাই করে নেওয়া খুবই দরকার। কারণ মনে রাখা দরকার যে আমরা যদি কিছু করতে চাই আর এবং সেখান থেকে যদি একটি ফ্রুটফুল রেজাল্ট পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো জিনিস বা যে কোনো কাজকে ভালো করে বুঝে নিতে হবে এবং সেই যেটা বুঝবো সেটা যেন যৌক্তিক মানদণ্ডে বুঝে নেওয়া হয়। অর্থাৎ লজিক্যালি যদি আন্ডারস্ট্যান্ড করা হয়, লজিক্যালি যদি সেই জিনিসগুলোকে আমরা ভালো করে বুঝতে পারি এবং লজিক্যালি যদি সেই বিষয়গুলোকে ভেরিফাই করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই জ্ঞান বা সেই তথ্য বা সেই ভাবনাগুলোকে যদি আমরা প্রয়োগ করতে চাই বা প্রয়োগ করার ক্ষেত্রে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফল, অর্থাৎ যে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু যথার্থভাবে পূরণ হওয়ার সম্ভাবনা থাকে বা পূরণ হতে পারে। তো যাই হোক, রিসার্চ হচ্ছে নতুন জ্ঞান আহরণের একটি প্রক্রিয়া কিংবা সত্যানুসন্ধানের একটি প্রক্রিয়া কিংবা প্রতিষ্ঠিত সত্যকে যথার্থভাবে যাচাই করার একটি প্রক্রিয়া, নিজের ভাবনাগুলিকে যাচাই করার একটি প্রক্রিয়া, পাশাপাশি যৌক্তিক মানদণ্ডে জ্ঞান, অভিজ্ঞতা, রীতিনীতি, সংস্কৃতি সমস্ত বিষয়গুলিকে অনুশীলন করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে গবেষণা। এবং এই গবেষণার মধ্য দিয়ে মূলত আমরা একটা যথার্থ, ভ্যালিড, রিলায়েবল, অবজেক্টিভ কনসেপ্ট বা নলেজ আমরা যেমন খুঁজে পেতে চাই, খুঁজে নিতে চাই এবং পাশাপাশি সেই খুঁজে নেওয়া জ্ঞান বা তথ্যটিকে আমরা যথার্থভাবে কাজে লাগিয়ে সেখান থেকে ভ্যালু ক্রিয়েট করতে চাই। এই কাজগুলি করার পেছনে বা কাজগুলি করার জন্য যে বিশেষ প্রক্রিয়াটি আজকে সমগ্র বিশ্ব জুড়ে বিশেষ নামে পরিচিতি লাভ করেছে, সেটি হচ্ছে রিসার্চ। তো যাই হোক, আজকে আমি রিসার্চ কি সেটা সম্পর্কে না আলোচনা করে আমি আলোচনা করব যে রিসার্চের স্কোপ কি আছে। স্কোপ কথাটির অর্থ হচ্ছে যে যখন একজন গবেষক গবেষণা কাজের সাথে সম্পর্কযুক্ত রয়েছেন বা গবেষণা কাজটি করতে চাইছেন, সেক্ষেত্রে সেই গবেষককে একটি বিষয় সম্পর্কে স্বচ্ছ বা স্পষ্ট ধারণা থাকা দরকার যে এই যে গবেষণা কাজটি করার জন্য তার কাজ করার ক্ষেত্র কি রয়েছে, পেরিফেরি কি রয়েছে, তিনি কত রকমভাবে কাজটি করতে পারেন এবং কাজ করার ক্ষেত্রে কত রকমের কৌশল বা টেকনিক রয়েছেন বা কত রকমের কৌশল বা টেকনিক তিনি অবলম্বন করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। সেই জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে রিসার্চের স্কোপ কি আছে, কত রকমভাবে কত রকম ক্ষেত্রে এই গবেষণা কাজটি সম্পন্ন হয়ে থাকে বা গবেষণা কাজটিকে পরিচালন করা যেতে পারে। এই বিষয় সম্পর্কে যে কোনো প্রথাগত গবেষণার সাথে যুক্ত যে কোনো ব্যক্তিকে আবশ্যিকরূপে জানা প্রয়োজন। পাশাপাশি এই গবেষণা যারা শিখতে চান বা জানতে চান, তাদেরকেও এই বিষয় সম্পর্কে জানা অত্যন্ত আবশ্যক। কারণ মনে রাখা দরকার যে কোনো কাজকে যদি সুসংগঠিত বা কল্পিত রূপে পরিচালন করতে হয়, বিশেষ করে গবেষণার মতো কাজকে যদি আমি স্ট্রাকচার্ড ওয়েতে বা প্ল্যান্ড ওয়েতে যদি আমি কন্ডাক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে রিসার্চের স্কোপ কি রয়েছে, রিসার্চ কত রকমভাবে কাজ করে থাকে বা কত রকম কাজ করার ক্ষেত্র রয়েছে, সেটি সম্পর্কে জেনে নেওয়া দরকার। তা শুরু করা যাক। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে স্কোপ অফ রিসার্চ। প্রথম যে বিষয়টি আমি আজকে আলোচনা করব, সেখানে বলা হচ্ছে যে এটা এক্সক্লুসিভ অ্যানালাইসিস অফ নলেজ। রিসার্চের যে স্কোপ বা কর্মপদ্ধতি রয়েছে বা কর্মক্ষেত্র রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় হিসেবে এখানে আজকে আমরা আলোচনা করছি বা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি এক্সক্লুসিভ অ্যানালাইসিস অফ নলেজ। এখানে এই এক্সক্লুসিভ কথাটি কেন ব্যবহার করা হয়েছে? জ্ঞানকে
জ্ঞানকে অত্যন্ত কার্যকরী রূপে, জ্ঞানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রূপে বিশ্লেষণ করাটা অত্যন্ত আবশ্যক। আর এই বিশ্লেষণটা কিভাবে হবে? বিশ্লেষণ করার জন্য এটি একটা সদূর প্রসারী সিকোয়েন্স রয়েছে। আমি কতগুলি শব্দ যেমন বলতে পারি যে গবেষণা কাজের মধ্য দিয়ে প্রথমে কি করা হয়? প্রথমে দুরকমভাবে জ্ঞানকে সংগ্রহ করা যেতে পারে। প্রথম জ্ঞান হচ্ছে অ্যাকুইজিশন অফ নলেজ, অর্থাৎ যে জ্ঞানটা অ্যাকুইজিশন অফ নলেজ, অর্থাৎ যে জ্ঞানগুলো রয়েছে সে জ্ঞানগুলোকে আমরা সংগ্রহ করলাম, প্রতিষ্ঠিত রয়েছে সেগুলোকে সংগ্রহ করলাম, অ্যাকুইজিশন অফ নলেজ হতে পারে। আর আরেকটি এখানে অবলিক হিসাবে আমি বলবো যে আরেকটি প্রসেস হতে পারে, সেটি হচ্ছে কনস্ট্রাক্ট অফ নলেজ। কনস্ট্রাক্ট অফ নলেজ, এই কনস্ট্রাক্ট অফ নলেজটাও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ গবেষণা কাজের সাথে সম্পর্কযুক্ত যে বিষয়গুলি রয়েছে, নলেজ রিলেটেড যে কনসেপ্টগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাকুইজিশন অফ নলেজ, অর্থাৎ যে জ্ঞানগুলি অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সর্বসম্মতিক্রমে বা সব জায়গায়, অধিকাংশ ক্ষেত্রে, সব জায়গায় নয়, অধিকাংশ ক্ষেত্রে গৃহীত হয়েছে, সেই জ্ঞানগুলোকে যদি আমরা সংগ্রহ করি, অর্জন করি, লাভ করি, অ্যাকুইজিশন অফ নলেজ। কিন্তু যদি দেখা যায় যে নতুন অবস্থা, নতুন পরিস্থিতি, নতুন জটিল অবস্থা বা কোনো কমপ্লেক্স সিচুয়েশান বা কোনো কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে গিয়ে আমরা, অর্থাৎ গবেষকেরা বা কোনো বিশেষ অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষ পারদর্শিতা সম্পন্ন কোনো ব্যক্তি যখন সে সমস্যার সমাধান সূত্র বের করে নিয়ে আসেন, তখন সেটিকে সাধারণভাবে বলা হচ্ছে কনস্ট্রাক্ট অফ নলেজ। এই যে দুরকম বিষয়ের কথা বলা হচ্ছে, এগুলি গবেষণা কাজের সাথে সম্পর্কযুক্ত। এইবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে, এই জ্ঞানকে কি করতে হয়? জ্ঞানকে যাচাই করার জন্য কি করতে হয়? সার্চিং অ্যান্ড গেটিং নর্মস। আচ্ছা, নর্মস বলতে এখানে কি বলা হচ্ছে? গেটিং নর্মস অর লজিক। নর্মস অর লজিক বা নর্মসকে কি করতে হয়? এবার আমাদেরকে খুঁজে পেতে হয়। অর্থাৎ যখন আমরা কোনো জ্ঞানকে নিয়ে স্টাডি করছি, তখন সেই জ্ঞান রিলেটেড বা নলেজ রিলেটেড যে লজিক, আচ্ছা, লজিক সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষেপে মনে রাখা দরকার। লজিক আর কিছুই নয়, লজিক হচ্ছে এমন একটি কৌশল বা লজিক হচ্ছে এমন একটি বিশেষ ব্যবস্থা, যে কৌশল বা যে ব্যবস্থাটি মূলত যে কোনো বিষয়কে প্রতিষ্ঠিত ঘটনার সাথে সম্পর্কযুক্ত বা কানেক্ট করতে সাহায্য করে। এটি হচ্ছে একটি কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠিত সত্য বা প্রতিষ্ঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিষয়টিকে আমরা লজিক্যালি এস্টাবলিশ করতে চাইছি, সে বিষয়টি যে কোনো প্রতিষ্ঠিত ঘটনা বা সত্যের পরিপ্রেক্ষিতে যে বিষয়টিকে প্রতিষ্ঠা করতে চাইছি, সেটিকে কি করা হয়? কানেক্ট করা হয়, অ্যাসিমিলেট করা হয়। এই অ্যাসিমিলেট করার মাধ্যমেই কিন্তু সেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয়। ধরা যাক, আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে বলছি। ধরা যাক এরকম একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটিকে আমি লজিক্যালি এস্টাবলিশ করতে চাইছি। ঘটনাটি হচ্ছে কি? সেটি হচ্ছে এক্স। এইবার আমি ধরে নিচ্ছি, যেমন ধরা যাক যে এই ঘটনার সাথে আমি কানেক্ট করতে পারবো এরকম প্রতিষ্ঠিত কতগুলো সত্য, যেমন দেখা গেল এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, কিংবা দেখা যাচ্ছে ওয়াই ড্যাশ। এরকম কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যে ঘটনাগুলোর কার্যকারিতার দিক থেকে হতে পারে, কিংবা প্রকৃতির দিক থেকে হতে পারে, তার যে নিজস্বতা রয়েছে তার পরিপ্রেক্ষিতে হতে পারে, যে এই ঘটনাগুলোর যে মৌলিকতা, এইগুলোর সাথে কিন্তু আমি এটাকে কানেক্ট করতে পারি। এইগুলো কিন্তু কি হয়েছে? এগুলো কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে কিংবা প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত ঘটনা বা প্রতিষ্ঠিত বিষয়গুলোকে যখন আমি এই যে এক্স নামক একটি কাজ বা এক্স নামক কোনো একটি বিষয়ের সাথে আমি অ্যাসিমিলেট করছি, এবং অ্যাসিমিলেট করার পরিপ্রেক্ষিতে, এগুলোর পরিপ্রেক্ষিতে এইটিকে আমি এর ভ্যালিডিটি বা এর ইউজেবিলিটি বা এর যে গ্রহণযোগ্যতা বা এর যে রিলায়েবিলিটি ইত্যাদির যে বিভিন্ন জায়গাগুলো, অর্থাৎ এটা আসলে কি, এটা সত্যিই যথার্থ কি যথার্থ নয়, এটি সত্যিই বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য নয়, যখন আমি এরকম কতগুলি প্রতিষ্ঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এটিকে অ্যাসিমিলেট করার মাধ্যমে, কানেক্ট করার মাধ্যমে, এগুলোর মাধ্যমে যখন এটাকে এর ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি বের করার চেষ্টা করছি, কিংবা বলা যেতে পারে যে এর সত্যি এ আসলে কি, এর নিজস্বতাটাকে নির্ধারণ করার চেষ্টা করছি, তখন এই প্রক্রিয়াটিকে লজিক বলে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে
এখানে মনে রাখা কি দরকার, মনে রাখতে হবে যে যে কোনো জ্ঞানকে যদি গ্রহণযোগ্য করে তুলতে হয়, যে কোনো জ্ঞানকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে যে জিনিসটা খুঁজে নিতে হবে সে বিষয়টি হচ্ছে আমাদেরকে, আমরা উল্লেখ করেছি নর্মস বা লজিক। এই লজিক বা নর্মস হচ্ছে আমাদের এমন একটা মানদণ্ড, যে মানদণ্ডের মাধ্যমে আমাকে বিচার করতে হবে। মানদণ্ড বা বিচার এই বিষয়টি কি সেটা সম্পর্কে একটু আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরা যাক এখানে যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম এক্স, এইটাকে আমরা বিচার করব, এটাকে আমরা বিচার করব। আচ্ছা কোন মানদণ্ডে বা কার নিরিখে, কিসের পরিপ্রেক্ষিতে, কার নিরিখে বা কিসের পরিপ্রেক্ষিতে বা কোন মানদণ্ডে বিচার করব, সেই হিসেবে আমরা এখানে রেখেছিলাম এরকম এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এরকম কতগুলো মানদণ্ড রেখেছিলাম, সূচক রেখেছিলাম। এদের নিরিখে কিন্তু এটাকে বিচার করা হচ্ছে, এদের নিরিখে কিন্তু এই এক্স নামক বিষয়টিকে বিচার করা হচ্ছে, সেটিকে মূল্যায়িত করা হচ্ছে, সেটিকে প্রথমে মেজার করা হচ্ছে। মেজার করার পরিপ্রেক্ষিতে সবার এখানে যেমন একটি সহজ সিকোয়েন্স রয়েছে, যেমন প্রথমে এটা সম্পর্কে আমরা অ্যাসেস করলাম। অ্যাসেস করলাম কথাটির মানে কি, অ্যাসেস করলাম কথাটির মানে হচ্ছে এর সম্পর্কিত যে প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সে তথ্যগুলোকে আমি কালেক্ট করলাম। তো প্রথম কাজ হচ্ছে কি অ্যাসেসমেন্ট। আমাকে প্রথমে কিন্তু যে কোনো বিষয়কে বিচার করতে গেলে সবার আগে আমার অ্যাসেসমেন্ট দরকার, অর্থাৎ রেলেভেন্ট যে সমস্ত ডেটা, রেলেভেন্ট যে সমস্ত ইনফরমেশান বা রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশান, সেই ইনফরমেশানকে আমাকে গ্যাদার করতে হয় এবং সেই ইনফরমেশানগুলোকে গ্যাদার করার পরে সেগুলোকে আমাকে ভালোভাবে মেজার করতে হবে। মেজার করার কথাটির মানেটা কি, মেজার করার কথাটির মানেটা হচ্ছে যে আমি সেটা দেখে নিতে চাইছি কি অবস্থায় আছে, কতটা আছে, লেভেল কি আছে ইত্যাদি ইত্যাদি। এবং এই লেভেল ইত্যাদি বিষয়গুলি বিচার করার পর এবার আসবে কিন্তু ইভ্যালুয়েশন। এবার আছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এই যে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করতে গিয়ে কিন্তু আমাকে আবশ্যিক রূপে যেটার উপর নির্ভর করতে হবে সেটা হচ্ছে নর্মস, বা আবশ্যিক যে বিষয়টির উপর নির্ভর করতে হবে সেটা হচ্ছে সূচক। এই যে সূচক ছাড়া কিন্তু কোনো জিনিসকে মূল্যায়ন করা যায় না। এবং সর্বোপরি আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আর এই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ডিসিশন বা জাজমেন্টের জায়গায় আমরা জাজমেন্টের জায়গায় কিন্তু গিয়ে থাকি বা বিচার করে থাকি, তা সিদ্ধান্তে পৌঁছাই। অর্থাৎ সিদ্ধান্ত পৌঁছাতে গেলে আমাদের কিন্তু বিচারের উপর নির্ভর করতে হয়, বিচারের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের সিদ্ধান্ত যেতে হবে। আর এই সিদ্ধান্তে পৌঁছাতে গেলে প্রথম যে ধাপটি বা প্রথম যে কাজটি করতে হবে অ্যাসেসমেন্ট, দ্বিতীয় কাজটি হচ্ছে মেজারমেন্ট, তৃতীয় কাজটি হচ্ছে ইভ্যালুয়েশন। এই তিন রকমের কাজ করার জন্য আমাদেরকে কিন্তু নর্মসের উপরে বা আমাদেরকে কিন্তু লজিকের উপরে কিন্তু অধিক মাত্রায় নির্ভর করতে হয়। এইটি আমাদেরকে আবশ্যিক রূপে মনে রাখা দরকার। তো এইবার আমরা যেটা বিষয় নিয়ে চর্চা করছিলাম সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে রিসার্চ কেন এক্সক্লুসিভ অ্যানালাইসিস হয়, রিসার্চে কেন নলেজের এক্সক্লুসিভ অ্যানালাইসিস হয়। এখানে এক্সক্লুসিভ অ্যানালাইসিসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে বলছি। যে অ্যাকুইজিশন অফ নলেজ রিসার্চের মাধ্যমে এরকম যেগুলো এস্টাবলিশড হয়ে গেছে বা হাইলি ভ্যালিড বা হাইলি রিলায়েবল, হাইলি ইউজেবল এরকম কোনো নলেজকে আমরা কি করি, গবেষণা ক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করলাম। কিন্তু তবুও অর্জন করার পর মানে সংগ্রহ কালেক্ট করার পরেও আমরা যেটা বলছি যে তার ভ্যালিডিটি বের করা, তার হচ্ছে রিলায়েবিলিটি বের করা, ভ্যালিডিটি বের করছি আমরা, একই রকমভাবে রিলায়েবিলিটি বের করছি, তার ইউজেবিলিটি বের করছি, তার ভেরিফায়াবিলিটি বের করছি। হ্যাঁ, তার ভেরিফায়াবিলিটি, তার পরিবর্তন ধর্মিতাটা কী রয়েছে, তার ভেরিফায়াবিলিটি, ফাইবিলিটি আমরা বের করছি। একই রকমভাবে এগুলো যখন আমরা বের করছি কেন, প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বের করবো। আমাদের গবেষকের কিন্তু এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্যারাডাইম বা প্যারামিটার বলা যেতে পারে, যে কোনো জিনিস সংগ্রহ করতে গেলেও, যে কোনো বিষয়কে আমরা কাজে লাগাতে গেলেও গবেষণা কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সব কিছু যাচাই করে দেখে নিতে হয়, তার যথার্থতা, তার বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ যেটা বলছে সেটা যথার্থ কি যথার্থ নয়, সেটা ঠিক কি ঠিক নয়, নাকি সেখানে কোনো রকমের কল্পনা রয়েছে, সেখানে কোনো রকমের অভিসন্ধি বা কোনো ফন্দি রয়েছে কিনা, সেখানে সত্যকে ডাইভার্ট বা বিচ্যুত করা হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু আমাকে যাচাই করে দেখে নিতে হয়। তারপরে কিন্তু আমি সেই বিষয়টিকে, সেই কনসেপ্টটিকে এই ধাপের মধ্য দিয়ে যখন আমরা যাব, সেটা কোনো প্রতিষ্ঠিত সত্যও হতে পারে। সেই প্রতিষ্ঠিত সত্যকে যখন আমরা এই কতগুলো স্টেপের মধ্য দিয়ে আমরা অ্যানালাইসিস করার পরে সিদ্ধান্তে পৌঁছাই যে না, এটাকে আমি এবার ব্যবহার করতে পারবো, তখনই কিন্তু সেটা ব্যবহারযোগ্য হয়, অন্যথা কিন্তু তা ব্যবহারযোগ্য হবে না। এটি আমাদেরকে মনে রাখা দরকার। তাহলে অ্যাকুইজিশন অফ নলেজ 2 নম্বর কাজ কি হচ্ছে, কনস্ট্রাক্ট অফ নলেজ। কোনো ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বললাম যে কোনো সমস্যা রয়েছে, কোনো জটিল অবস্থা রয়েছে, সে সমস্যা বা জটিল অবস্থার সমাধান সূত্র খোঁজার জন্য এক্সপার্ট
গবেষকেরা বা সাধারণ ব্যক্তিও হতে পারে, তারা যখন সে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে এবং খুঁজতে গিয়ে যখন প্রতিষ্ঠিত অনেক ইনফরমেশান, তথ্য, বিচার, সিদ্ধান্ত, অভিজ্ঞতা সেইগুলোকে সংগ্রহ করে সেগুলোকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে একটি নতুন সংকেত রচনা করছে বা সংকেত খুঁজে বার করার চেষ্টা করছে, তখন সেই যে সংকেতের যে রচনা, সংকেতের যে খুঁজে বের করা, সেটি হচ্ছে কনস্ট্রাক্ট অফ নলেজ। একই রকমভাবে তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সার্চিং অ্যান্ড গেটিং নর্মস অ্যান্ড লজিক। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় এবং এই যে কাজটি বললাম এটিও কিন্তু আমাদের এক্সক্লুসিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ছে। সেটি হচ্ছে ভেরিফিকেশান অ্যান্ড স্ট্যাবলিশমেন্ট, যেটি হচ্ছে এই 4টি স্টেপের মধ্য দিয়ে আমরা করছি। ভেরিফিকেশান অ্যান্ড স্ট্যাবলিশমেন্ট অফ নলেজ। এই যে স্ট্যাবলিশমেন্ট অফ নলেজ, এই যে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু গবেষণা কাজের মধ্যে গবেষক করে থাকেন। সেজন্য বলা হচ্ছে যে গবেষণা কাজের কর্মপরিধি কতটা আছে, গবেষকের কর্মপরিধি কতটা রয়েছে। তো প্রথম ধাপেই বলা হচ্ছে যে গবেষণার কর্মপরিধি বলতে গিয়ে প্রথমে বলা হচ্ছে ইট ইজ এক্সক্লুসিভ অ্যানালাইসিস অফ নলেজ। এটি কিন্তু সহজ বা এটা কোনো ডাইভার্টেড নলেজকে ডাইরেক্টলি ইউজ করা হয় না। এখানে যে কোনো নলেজকে, যে নলেজ রচিত হচ্ছে কিংবা যে নলেজ ব্যবহার করা হচ্ছে, সেটিকে কিন্তু কি করা হচ্ছে, সেটিকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রূপে, অত্যন্ত প্রাসঙ্গিক রূপে কিন্তু সেটিকে বিশ্লেষণ করতে হচ্ছে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার একটি গুরুত্বপূর্ণ কর্মপরিধি হিসেবে বিচার করা হচ্ছে। এরপরে আমরা আরও কতগুলি বিষয় নিয়ে চর্চা করব। এরপরে আমরা আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রিসার্চের স্কোপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যেটা বিষয় নিয়ে ফোকাস করব বা কনসেন্ট্রেট করব, সেটি সম্পর্কে আমরা বলছি। যে প্রথমে তাহলে আমরা বলছি যে রিসার্চ হচ্ছে একটি এক্সক্লুসিভ অ্যানালাইসিস অফ নলেজ। এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমাদের প্রত্যেকটি গবেষককে কিন্তু এই বিষয়টি সম্পর্কে যথার্থ ধারণা গঠন করা খুব প্রয়োজন এবং শুধু যথাযথ ধারণা গঠন করলেই হবে না, সে বিষয় সম্পর্কে আমাদের স্ট্র্যাটেজি বা টেকনিকগুলি সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে স্কোপের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ পসিবিলিটিস। এইটি কিন্তু একটু তাৎপর্যপূর্ণ একটি বিষয়, যেটির ওপরে কিন্তু যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র কিন্তু যেটির উপরে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নির্ভরশীল। এই যে এক্সপ্লোরেশন অফ পসিবিলিটি, সম্ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো মানে কি? আমরা জানি যে কালচার বলে একটি শব্দ ব্যবহার করা হয়। সংস্কৃতি কি? সংস্কৃতি বিষয়টা আর কিছুই নয় যে কিছু সংখ্যক মানুষ, আমি একটি সংক্ষেপে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে একটি ভূখণ্ডে, ধরে নাও কোনো একটি রাষ্ট্র বা কোনো একটা ভৌগোলিক পরিমণ্ডলে একটি ভূখণ্ডে বহু সংখ্যক মানুষ রয়েছে এবং এই বহু সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে পরম্পরাক্রমে মানে কি, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন পরম্পরাক্রমে তারা কি করেছে, তারা জীবনকে এনজয় করেছে বা জীবনকে দেখেছে, জীবনের বিভিন্ন সমস্যাগুলিকে সমাধান করেছে। অর্থাৎ তারা কি করেছে, লাইফকে নিয়ে অ্যানালাইসিস করেছে, লাইফকে রিয়ালাইজ করেছে, লাইফকে অ্যানালাইসিস করেছে, লাইফকে কি করেছে, রিয়ালাইজ করেছে। একই রকমভাবে এই লাইফে অনেক কিছু তার এক্সপিরিয়েন্স হয়েছে, তার বিভিন্ন রকমের সিদ্ধান্ত এসেছে, তার অনেক বিচার রয়েছে। এই যে কনসেপ্টগুলো, এই যে নলেজগুলো, এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই যে তাদের যে ভাবমূর্তিগুলো, তাদের যে অভিজ্ঞতাগুলো, সবগুলো কি করেছে, তারা কিন্তু একটি প্রজন্ম শুধু ব্যবহার করলো এবং সেখানে স্টপ হয়ে গেল এমনটা কিন্তু নয়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেটি কিন্তু শিফট করে গেছে এবং সে টেকনিক বারবার ব্যবহার হয়েছে এবং ব্যবহার করার মাধ্যমে সেটা আরও অ্যাডভান্স হয়েছে। কিংবা সেখান থেকে এমন হতে পারে যে এরকম অনেক ইনফরমেশান রয়েছে বা নলেজ রয়েছে যেখানে কোনো ডাইভারশান রয়েছে, সেগুলি কি এক্সক্লুড হয়ে গেছে। অর্থাৎ ইনক্লুশন যেমন হয়েছে, পাশাপাশি এক্সক্লুডও হয়েছে এবং এই এক্সক্লুশন এবং ইনক্লুশনের মাধ্যমে সেই নলেজ বা সেই এক্সপিরিয়েন্সগুলো কি হয়েছে, রিফর্ম হয়েছে, কারেকশান হয়েছে, রিফর্ম হয়েছে। এইভাবে কিন্তু কি হয়েছে, নলেজের যে জার্নি, নলেজ বা এক্সপিরিয়েন্স বা কনসেপ্ট বা ডিসিশন বা থটস বা ফিলসফি, এইভাবে কিন্তু তার জার্নিটা চলে আসছে।
এবং এই যে কনসেপ্ট, নলেজ, ইনফরমেশন যে বা ফিলোসফি বা থট, এর যে জার্নি হচ্ছে, এবং এটা জার্নি হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরম্পরাক্রমে ট্র্যাডিশনালি চলছে, তখন কিন্তু সেই কনসেপ্টটিকে আমরা কালচার হিসেবে উল্লেখ করে থাকি। এখানে আমাদের মনে রাখা দরকার যে গবেষণার মাধ্যমে কিন্তু আমরা কি করব, এই যে কালচারগুলি রয়েছে, কালচার, এখানে আমরা কি বললাম, কালচার আলোচনায় আমরা বললাম যে রিফরমেশনের প্রয়োজন রয়েছে, রিফর্ম হয়, হ্যাঁ, রিফর্ম হয়, এবং তার মাধ্যমে রিফরমেশনের মধ্য দিয়ে কি হয়, রিফরমেশনের জন্য ইনক্লুশন, এক্সক্লুশন ইত্যাদি তো হচ্ছেই, এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে কিন্তু অ্যাডভান্স মুভমেন্টটা হচ্ছে, অ্যাডভান্স অভিমুখে তার মুভমেন্ট হচ্ছে। কিসের মুভমেন্ট হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি মুভমেন্ট হচ্ছে নলেজের, এখানে মুভমেন্ট হচ্ছে বিশ্বাসের, হ্যাঁ, এখানে মুভমেন্ট হচ্ছে তাদের যে থট, এখানে মুভমেন্ট হচ্ছে ফিলোসফি, হ্যাঁ, এখানে তাদের এই যে এক্সপিরিয়েন্সের, এরকম বিভিন্ন বিষয়গুলোর কিন্তু মুভমেন্ট হচ্ছে বা রিফরমেশন হচ্ছে। এবার এই যে মুভমেন্ট বা রিফরমেশনের মাধ্যমে যে মুভমেন্টটা হচ্ছে নলেজ বা এক্সপিরিয়েন্সের, এই রিফরমেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ কালচার। আর এই যে অ্যানালাইসিস অফ কালচার বা অ্যানালাইসিস অফ নলেজ, অ্যানালাইসিস অফ থট, অ্যানালাইসিস অফ যে এক্সপিরিয়েন্স, সব কিছু কিন্তু রিসার্চের মধ্য দিয়ে আসবে। এবং এখানে আমাদের মনে রাখা দরকার, এই যে কালচার, এই কালচারকে যখন অ্যানালাইসিস করা হচ্ছে বা মানুষকে যখন অ্যানালাইসিস করা হচ্ছে, মানুষের জীবনকে, তার ভাবনাকে, তার দর্শনকে, তার বিচারকে, সব কিছুকে যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মধ্য দিয়ে সেখানকার কিন্তু অনেক এরকম জায়গা খুঁজে বের করা হয় বা খুঁজে বের করার চেষ্টা করা হয় বা লাভ করা হয়, যেখান থেকে কিন্তু কি করা যেতে পারে, অ্যাডভান্স লেভেলের ইউটিলিটি বা অ্যাডভান্স ভ্যালু ক্রিয়েট হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, এরকম একটা কনসেপ্ট আমি ব্যবহার করলাম, সেটি হচ্ছে কালচার। হ্যাঁ, এই যে কালচার আছে এবং মানুষ আছে, কালচার অ্যান্ড ম্যানহুড বা মানুষ আছে। এই যে কালচার আছে এবং মানুষ আছে, এই মানুষ বা মানুষ সম্পর্কিত যত বিষয় রয়েছে বা কালচার সম্পর্কিত যত বিষয় রয়েছে, গবেষক কি করছেন, গবেষক কিন্তু সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করছেন। সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে তার এরকম আনআইডেন্টিফাইড অনেক কনসেপ্ট, এখানে কি বলা হচ্ছে, আনআইডেন্টিফাইড কনসেপ্ট, আনডিসকভার্ড কনসেপ্ট বা আইডিয়া, হ্যাঁ, আনডিসকভার যে আইডিয়া, এই যে আনআইডেন্টিফাইড কনসেপ্ট, আনডিসকভার্ড আইডিয়া, সেগুলোকে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। এবং গবেষক কী করছে, এই খুঁজে বের করার মধ্য দিয়ে তার কাজটাকে শেষ করে দিচ্ছে না। সেই যে আনআইডেন্টিফাইড কনসেপ্ট বা আনডিসকভার্ড যে আইডিয়া, সেগুলোকে কি করছে, সেগুলোকে কিন্তু কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে, অর্থাৎ তার অ্যাপ্লিকেবিলিটিও কিন্তু গবেষক খুঁজে বের করার চেষ্টা করছে। অর্থাৎ যে সমস্ত এই যে আইডেন্টিফাইড কনসেপ্ট বা আনআইডেন্টিফাইড আইডিয়া, এদের কিন্তু অ্যাপ্লিকেবিলিটি যেমন বের করার চেষ্টা করছে, এবং বের করার কি চেষ্টা করছে, এরিয়া অফ ভ্যালু মানে বা এরিয়া রিলেটেড টু দি ক্রিয়েশন অফ ভ্যালু, ক্রিয়েশন অফ ভ্যালু। এই যে বিষয়টি, এই যে ভ্যালু, অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি যখন বের করছে, অ্যাপ্লিকেবিলিটি বের করার পাশাপাশি কিন্তু বের করছে যে এই যে নতুন যে আনআইডেন্টিফাইড কনসেপ্ট বা নলেজ রয়েছে বা আইডিয়া রয়েছে, সেখান থেকে কিভাবে ভ্যালু ক্রিয়েট করা যায়, সেখান থেকে কিভাবে মানুষের জন্য বা মানব সভ্যতার জন্য, হ্যাঁ, কিভাবে ভ্যালু ক্রিয়েট করা যায়। ভ্যালু ক্রিয়েশন মানে হচ্ছে এমনভাবে যে এমন নলেজকে বা সেই ইনফরমেশনকে এমন একটা অবস্থাতে নিয়ে যাওয়া, যে অবস্থাতে নিয়ে যাওয়ার মাধ্যমে কিছু না কিছু প্রয়োজন পূরণ হতে পারে, মানুষের প্রয়োজন পূরণ হতে পারে, মানব সমাজের বা মানব সভ্যতার প্রগতির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন পূরণ হতে পারে, বা একটি গুরুত্বের জায়গা ডিসকভার হতে পারে, সেই কথাটি এখানে বলা হচ্ছে। তো এই যে জায়গাগুলি, এই জায়গাটিকে বলা হচ্ছে পসিবিলিটিস, সম্ভাবনা কি রয়েছে, অর্থাৎ মানুষ রয়েছে, মানুষের জীবন রয়েছে, মানুষের চিন্তন রয়েছে, তার বিশ্বাস রয়েছে, বিচার রয়েছে, এই সমস্ত তো রয়েছে। এগুলি বিভিন্নভাবে রয়েছে, এগুলো সংস্কৃতি রূপে রয়েছে এবং জীবনচর্যা রূপে রয়েছে। আর সংস্কৃতি বা জীবনচর্যা রূপে যখন এই কনসেপ্টগুলি রয়েছে, সেগুলিকে কিন্তু একজন গবেষক কী করছেন, পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করবেন, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যাচাই করবেন, চুলচেরা বিশ্লেষণ করার মাধ্যমে এরকম কিছু আনআইডেন্টিফাইড কনসেপ্ট বা আনডিসকভার্ড কনসেপ্টকে ডিসকভার করবেন, বা সে সমস্ত
বা করার সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গাগুলি যখন বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে সেগুলিকে কি করতে হবে, সেগুলির অ্যাপ্লিকেবিলিটি বের করে থাকেন গবেষক, এবং সেই অ্যাপ্লিকেবিলিটি মানে কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে, এবং অ্যাপ্লিকেবিলিটির পাশাপাশি তিনি এটাও বিচার করে থাকেন যে এখান থেকে কত রকমভাবে, কত জায়গা থেকে বা কোন কোন ক্ষেত্রে এর ভ্যালু জেনারেট হতে পারে বা ভ্যালু ক্রিয়েট হতে পারে, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু গবেষক যথার্থ আলোকপাত করেন বা যথার্থ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন এই গবেষণার মধ্য দিয়ে। সেজন্য আমাদের মনে রাখা দরকার এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ টাস্ক বা গুরুত্বপূর্ণ এরিয়া গবেষকের ক্ষেত্রে। অর্থাৎ গবেষণা কাজের যে সমস্ত আমরা পরিধি সম্পর্কে আলোচনা করছি, তার মধ্যে থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিধি হিসেবে কিন্তু এটা আমরা বিচার করে থাকি। এখানে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ যে পরিধিটি, রিসার্চের পরিধিটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এফেক্টিভ ডিসিশন মেকিং অ্যান্ড এফেক্টিভ ডিসিশন মেকিং। এই এফেক্টিভ ডিসিশন মেকিং এটি কিন্তু একটা প্রাসঙ্গিক একটি বিষয়, অ্যান্ড হিসেবে বলা হচ্ছে অ্যান্ড সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট অফ থিওরি, সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট অফ থিওরি, ডেভেলপমেন্ট অফ থিওরি। এই যে আমরা এই জায়গাটিতে কিন্তু আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গবেষণার মধ্য দিয়ে কিন্তু আমরা কি করব, আমরা ডিসিশন নিতে পারবো। ডিসিশন, যে সমস্যাগুলি বা যে জটিল অবস্থাগুলি মানুষ এবং জীবনের সঙ্গে কিংবা সমাজের সাথে সম্পর্কযুক্ত, সেই জটিল অবস্থাগুলির যদি সমাধান পেতে হয় বা সেগুলোকে যদি সরলীকরণ করতে হয়, তাহলে আবশ্যিক হচ্ছে সেগুলি সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া। আর এই উপযুক্ত সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। অর্থাৎ যখন সমস্যায় পড়বো তখন আমরা কিন্তু একটা সাধারণভাবে একটা প্রশ্ন করে থাকি, আমার কি করণীয়, আমি কি করব, কিভাবে আমি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে আমি কি করব, এর পেছনে কি দরকার, যে কোনো কাজের পেছনে সিদ্ধান্ত দরকার। আর সিদ্ধান্ত কিন্তু যুক্তি দিয়ে প্রতিষ্ঠা লাভ করে, সিদ্ধান্ত অভিজ্ঞতা বা জ্ঞান দিয়ে প্রতিষ্ঠা লাভ করে, এবং তার জন্যই কিন্তু আমাদের অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে আমরা কি বলছি, ডিসিশন মেকিং। এই যে ডিসিশন মেকিংয়ের পেছনে কিন্তু কি রয়েছে, ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু আমাদের দরকার হয় কি, আমাদের কিন্তু দরকার হয়, আমাদের যে বিষয়গুলি দরকার হয় সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে লজিক্যাল, লজিকের দরকার হয়। ডিসিশন মেকিংয়ের জন্য লজিক দরকার হয়, ডিসিশন মেকিংয়ের জন্য নলেজ দরকার হয়, ডিসিশন মেকিংয়ের জন্য আমাদের এক্সপিরিয়েন্স দরকার হয়, ডিসিশন মেকিংয়ের জন্য নর্মস দরকার হয়। এই যে নর্মস বলা যেতে পারে, এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, নলেজ বলা যেতে পারে, এই বিষয়গুলি ছাড়া কিন্তু আমরা ডিসিশন যদি নিই তাহলে সেই ডিসিশন কিন্তু যথার্থ ডিসিশন হয় না। তাহলে এই যে ডিসিশন যখন আমরা নেব, ডিসিশন নেওয়ার সময় ডিসিশন আমরা কেন নেব, প্রথম কথা হচ্ছে এগুলো ডিসিশন আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য এগুলো যেমন দরকার। আর এই ডিসিশন আমরা কেন নেব, ডিসিশন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মুভমেন্টের জন্য, আমাদের জীবনযাপনের প্রত্যেকটা মুভমেন্টের জন্য ডিসিশনের দরকার রয়েছে। অর্থাৎ আমি কি করব, কোনো একটা প্রবলেম আমার সামনে এসছে, আমার কাছে একটা প্রবলেম এসছে, দেখা গেল সেই প্রবলেমটা হচ্ছে XY। এই XY একটা প্রবলেম এসছে, এই XY প্রবলেমের সলিউশন আমি কিভাবে বার করব, এবং আমাকে এই প্রবলেম সলভ করতে গেলে কি করতে হবে, এবং যেটা করতে হবে সেটাকে আমি ধরছি এটা X' একটা ডিসিশন। আর এই X' ডিসিশনটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে X' একটা ডিসিশন দরকার। অর্থাৎ আমি কী করব, কী করতে চাই। আর এই X' ডিসিশন এমনি চলে আসবে, কোথা থেকে আসবে? এই X' ডিসিশনের জন্য আমার দরকার কি হতে পারে, লজিক L1, লজিক দরকার হতে পারে, নলেজ দরকার হতে পারে, এক্সপিরিয়েন্স দরকার হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠিত এক্সপিরিয়েন্স হতে পারে, নর্মস হতে পারে, এরকম অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্টের দরকার হতে পারে, এবং তাদের যে ক্রস অ্যানালাইসিস, তাদের যে ক্রস ভেরিফিকেশন, তাদের যে বাস্তবিক অবস্থা, তাদের যে গুরুত্ব ইত্যাদি বিষয়গুলো দরকার হতে পারে। এগুলোকে যখন একজন ব্যক্তি ভালোভাবে বিশ্লেষণ করবে, এবং বিশ্লেষণ করার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু এই প্রবলেমের নিরিখে কিন্তু এগুলোকে অ্যাসিমিলেট করতে হয়। প্রথম কাজ হচ্ছে অ্যাসিমিলেট করা, লজিক হোক, নলেজ হোক, এক্সপিরিয়েন্স হোক বা নর্মস হোক, সবগুলোকে কিন্তু অ্যাসিমিলেট করতে হবে সে প্রবলেমের পরিপ্রেক্ষিতে, যে সেই নলেজগুলো সেগুলো রিলেটেড বা রেলেভেন্ট বা উপযুক্ত কিনা। এটা হচ্ছে প্রথম কাজ। এবং তারপরে সেটাকে অ্যাসিমিলেট করার পরে সেগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হয়, এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি সমস্যার সমাধান করতে পারবো।
সেজন্য বলা হচ্ছে যে কোনো একটা সমস্যা বা কোনো একটা জটিল অবস্থা বা কোনো একটা প্রয়োজন বোধ বা প্রয়োজন পূরণ করতে গেলে বা কোনো সমস্যার সমাধান করতে গেলে বা কোনো জটিল অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কি করছি, প্রথমে দেখুন আমরা এখানে কি করছি, যে প্রবলেমটা আমরা সলভ করতে চাইছি সেই রিলেটেড আমরা লজিকগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমরা সেই রিলেটেড নলেজ, সেই রিলেটেড এক্সপিরিয়েন্স, সেই রিলেটেড কালচার, সেই রিলেটেড নর্মস ইত্যাদিগুলো রিলেভেন্ট করব, সেগুলোকে খুঁজে বার করব। খুঁজে বার করার পরিপ্রেক্ষিতে সেগুলোকে বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে কিন্তু সিদ্ধান্তে যখন পৌঁছাচ্ছি বা ডিসিশন যখন নিচ্ছি, তখন মাধ্যমে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে পারবো। এই যে এন্টায়ার যে টোটাল কাজটা, এই এন্টায়ার কাজটা কিন্তু গবেষণার, এই এন্টায়ার কাজটাকেই কিন্তু গবেষণা করা বলছে। তাহলে গবেষণার যে পরিধি, সেখানে কিন্তু তাহলে এটা আমরা গুরুত্বপূর্ণ একটি বিচার্য বিষয় হিসেবে কিন্তু কনসেন্ট্রেট করতে পারি বা ফোকাস করতে পারি। সেটা হচ্ছে যে কোনো সমস্যার সমাধান সূত্র বের করতে গেলে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের কিন্তু গবেষণা ক্রিয়ার উপর নির্ভর করতে হয়। গবেষণা ক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা কার্যকরী সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এবং এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন একটা সিদ্ধান্ত আমার বেরিয়ে আসছে বা যখন কোনো একটা প্রবলেম বা একটা সমস্যাকে সমাধান করার সিদ্ধান্ত বেরিয়ে আসছে এবং সেই সিদ্ধান্তটা যখন প্রতিষ্ঠা পাচ্ছে, সেই সিদ্ধান্তটা একটা নতুন মাত্রা পাচ্ছে, তখন তার মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে কিছু নীতি। হ্যাঁ, তখন সেটি হচ্ছে কিন্তু থিওরি, তখন সেটাই হচ্ছে থিওরি। এই থিওরির কথা কিন্তু এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে কিন্তু গবেষণার কাজে ক্ষেত্রে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট অফ থিওরি। সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট অফ থিওরি মানে এখানে ডিসিশন মেকিংয়ের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছেন, গবেষক যখন এগিয়ে যাচ্ছেন, এই ডিসিশন মেকিংয়ের মাধ্যমে যখন কাজ সম্পন্ন হচ্ছে, তখন এই ডিসিশন মেকিংয়ের মাধ্যমে একটা নতুন থট বা একটা ফিলোসফি বা একটা নর্মস কিন্তু এস্টাবলিশড হচ্ছে। সেই নর্মসটাকে সাধারণভাবে কী বলা হচ্ছে, সেই নর্মস, তখন সেই নর্মস বলা যেতে পারে বা সেই প্রিন্সিপালস বা পলিসিটাকে বলা যেতে পারে থিওরি। আর এই গবেষণার মাধ্যমে কিন্তু সেই থিওরিটা কিন্তু এস্টাবলিশড হচ্ছে। ডিসিশন মেকিং এবং ডিসিশন থেকেই কিন্তু সিদ্ধান্ত, তত্ত্ব, এই থিওরি আবিষ্কার হচ্ছে। এই থিওরির মধ্যে যখন অরিজিনালিটি বা অভিনবত্ব থাকছে, তার মধ্যে যখন একটা ইন্টেন্সিভ প্রভাব থাকছে, ইন্টেন্সিভ ইম্প্যাক্ট থাকছে, তখন কিন্তু এটাকে আমরা থিওরি হিসেবে আমরা উল্লেখ করে থাকি। এটি কিন্তু আমরা গবেষণার যে স্কোপ, সেই গবেষণার স্কোপে কিন্তু আমরা একটা তাৎপর্যপূর্ণ একটা এরিয়া বা তাৎপর্যপূর্ণ একটা বিষয় হিসেবে কিন্তু আমরা বিচার করে থাকি বা আমরা ফোকাস করে থাকি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্কোপ, রিসার্চের একটি গুরুত্বপূর্ণ স্কোপ হিসেবে এখানে বিচার করা হয়। একই রকমভাবে আরও কতগুলি বিষয় রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা কিন্তু এক এক করে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব এই যে চতুর্থ গুরুত্বপূর্ণ যে এরিয়াটি, যেটি আমরা গবেষণার পরিধির আলোচ্য বিষয়ের উপরে আমরা আলোচ্য এরিয়া হিসেবে আমরা কনসেন্ট্রেট করতে পারি। সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক থট, অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্ট of scientific thought and appropriate development of scientific thoughts and value for prosperity, এই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ মানে ফোকাসের এরিয়া। যে আমরা যে রিসার্চের যে স্কোপ নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই স্কোপের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সায়েন্টিফিক থট আমাদের মধ্যে তৈরি হবে, অর্থাৎ তৈরি হবে বা তৈরি করতে হবে। অর্থাৎ গবেষক যখন গবেষণা করবেন, গবেষণা করার সময় কিন্তু তার কিন্তু যেটা অপরিহার্য বিষয় থাকা দরকার বা অপরিহার্য মানে একটি গুণ থাকা দরকার, সেটি হচ্ছে সায়েন্টিফিক থট। আর এই সায়েন্টিফিক থট বা বৈজ্ঞানিক যে মানসিকতা, এই বৈজ্ঞানিক মনস্কতা বা বৈজ্ঞানিক মানসিকতা বা সায়েন্টিফিক থট যদি গবেষকের মধ্যে না থাকে, তাহলে কিন্তু গবেষক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ করতে পারবেন না। সেজন্য বলা হচ্ছে সায়েন্টিফিক থট তার মধ্যে থাকাটা অত্যন্ত আবশ্যক। এই সায়েন্টিফিক থট আছে তা আমরা কি করে বুঝবো? এই সায়েন্টিফিক থট আছে তা বোঝার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি সবসময় এক্সপেরিমেন্টেশনের কথা তিনি বলবেন, তিনি এক্সপেরিমেন্টেশনের উপর কনসেন্ট্রেট করবেন। এবং এই যে এক্সপেরিমেন্ট করার পরে সেই এক্সপেরিমেন্টের যে অ্যাকচুয়াল রেজাল্ট বা তার যে অ্যাকশন রিয়াকশানগুলো হচ্ছে, সেই অ্যাকশন রিয়াকশানগুলোকে তিনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি অবজার্ভ করবেন।
এবং সে অবজার্ভ করার পরে পরিপ্রেক্ষিতে কিন্তু সিদ্ধান্তে যাবেন। সিদ্ধান্ত গ্রহণে যাওয়ার আগে আমরা যে সিদ্ধান্ত গ্রহণের অনেক প্রসেস বললাম, কিন্তু যারা সায়েন্টিফিক থট যার থাকবে, যে গবেষকের যে সায়েন্টিফিক থট থাকবে, সে সায়েন্টিফিক থট থাকলে যে ধাপের মধ্যে সিদ্ধান্ত যাবে সেটা হচ্ছে 1 নম্বর এক্সপেরিমেন্টেশন, 2 নম্বর হচ্ছে অবজারভেশন। এই এক্সপেরিমেন্টেশন বা এক্সপেরিমেন্টেশনের মধ্যে যে ট্রিটমেন্টটা তিনি করবেন, সে ট্রিটমেন্টে যে চেঞ্জগুলো আসছে তিনি সেটাকে ভালোভাবে অবজার্ভ করবেন, সেগুলোকে অবজার্ভ করার মাধ্যমেই কিন্তু তিনি সিদ্ধান্তে পৌঁছাবেন। এইটা হচ্ছে সায়েন্টিফিক থটের গল্প। তো এখানে বলা হচ্ছে যে রিসার্চের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কি, যে কোনো দৈনন্দিন জীবনের যে ঘটনা, এখানে হচ্ছে যে কোনো ঘটনা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো জীবনশৈলী হতে পারে, যে কোনো অবস্থা হতে পারে। এই যে কোনো অবস্থা, ঘটনা, জীবনশৈলী, সমস্যা, সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু যে ব্যক্তি বা যে সমাজ বেরিয়ে আসতে চায়, সেই ব্যক্তি বা সেই সমাজের মধ্যে এই বৈজ্ঞানিক মানসিকতা কিন্তু থাকাটা অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত আবশ্যক। আর আমাদের মনে রাখতে হবে, এই গবেষণা কাজের মধ্য দিয়েই সেই সমাজ বা সেই মানুষ বা সেই জনসম্প্রদায়ের মধ্যে সে বৈজ্ঞানিক মানসিকতা কিন্তু গড়ে উঠে থাকে বা গড়ে ওঠে। কারণ সেখানে কিন্তু এই ধাপগুলো, এই 3 রকম গুরুত্বপূর্ণ কাজ কিন্তু অপরিহার্য তাকে কিন্তু করতে হয়। সেজন্য বলা হচ্ছে, আলোচনার ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক থট। এই সায়েন্টিফিক থট রিসার্চারের মধ্যে উঠে আসবে এবং সেই রিসার্চার যখন সেই সায়েন্টিফিক থটটাকে জনসম্মুখে বা সমাজের কাছে তুলে ধরবেন, সেটি সমাজ বা জনগণ যখন সেটিকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন, অনুশীলন করবেন, তার মাধ্যমে তাদের মধ্যে সেই ধারণাটি সঞ্চালিত হবে, সে ভাবনাটি সঞ্চালিত হবে। এর মাধ্যমে সমাজ একটা সায়েন্টিফিক একটা আউটলুক বা একটা সায়েন্টিফিক একটা প্যারাডাইম কিন্তু তারা কিন্তু লাভ করবে। এটি একটি বিষয়। আর এর মাধ্যমে যখন অর্থাৎ সমাজের সেই মানুষ যখন সমস্ত বিষয়গুলি, সমস্ত সমস্যাগুলি, সমস্ত জটিল অবস্থাগুলিকে যখন বৈজ্ঞানিক মানদণ্ডে বিচার বিশ্লেষণ করতে শুরু করবেন বা শিখবেন বা গুরুত্ব দেবেন, এবং তারা যখন এই একটা সমষ্টিগত সিদ্ধান্তে পৌঁছাবেন বা সার্বজনীন সিদ্ধান্তে পৌঁছাবেন, যে সিদ্ধান্তটা কি না, তো সিদ্ধান্তটা হচ্ছে যে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করতে গেলে সবার আগে এই বৈজ্ঞানিক নীতির উপর কনসেন্ট্রেট করাটা অত্যন্ত অপরিহার্য। আর বৈজ্ঞানিক নীতি দ্বারা যে বিষয়গুলি গৃহীত হবে বা প্রতিষ্ঠা পাবে, সেগুলি একমাত্র গ্রহণযোগ্যতা থাকবে, অন্যথা সেগুলির গ্রহণযোগ্যতা থাকবে না। এরকম যখন একটা সমষ্টিগত বা একটি সার্বজনীন সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন কিন্তু দেখা যাবে সেই সমাজের মধ্যে একটা বৈজ্ঞানিক ভাবাদর্শ স্পষ্টরূপে জীবনশৈলী বা জীবনচর্যাতে বা সংস্কৃতির যে পরিবর্তন বা সংস্করণ বা তার বহমানতা, সেক্ষেত্রেও কিন্তু তা স্পষ্টভাবে প্রতিফলিত হবে। এরপরে বলা হচ্ছে যে এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে কিন্তু একটা প্রসপারাস সোসাইটি, বা এখানে বলা হচ্ছে ভ্যালু ফর প্রসপ্যারিটি, ভ্যালু ফর প্রসপ্যারিটি জেনারেট হবে। কিসের ভ্যালু আসবে, যে সমাজে যখন বিজ্ঞান বা মানুষের ভাবনায় যখন বিজ্ঞান ক্রিয়া করবে, তার চিন্তা ভাবনায় বা তার দৃষ্টিভঙ্গি, তার মনোভাব, তার যে জীবনচর্যা, তার জীবনশৈলীতে যখন বিজ্ঞান ক্রিয়া করবে বা বৈজ্ঞানিক যে চিন্তনটা গড়ে উঠবে, সায়েন্টিফিক থট গড়ে উঠবে, এর মাধ্যমে কি তৈরি হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভ্যালু জেনারেট হবে। আর সেই ভ্যালু থেকে কিন্তু আসবে কি প্রসপারিটি, ব্যক্তির যেমন উন্নতি আসবে, প্রগতি আসবে, পাশাপাশি কিন্তু সেই ব্যক্তি থেকেই যখন সমাজ নির্মাণ হয়, সেই ব্যক্তি থেকেই কিন্তু সমাজের উন্নতি বা প্রগতি আসবে। তাহলে ব্যক্তির প্রগতির পাশাপাশি সমাজের প্রগতির জন্য এই প্রগতির ক্ষেত্রে কিন্তু রিসার্চের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই বলা হচ্ছে যে রাষ্ট্র বা যে দেশ বা যে জনসম্প্রদায় সব থেকে অধিক মাত্রায় গবেষণার প্রতি কনসেন্ট্রেট করে, গবেষণাকে ফোকাস করে এবং গবেষণাকে একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিচার বিশ্লেষণ করে এবং সেখানে গুরুত্ব দেয়, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই জনগোষ্ঠী উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, বিভিন্নভাবে পৌঁছে যেতে পারে। সেই জন্য এটা বলা হচ্ছে এই জায়গাটিকে জেনারেট করা, অর্থাৎ সায়েন্টিফিক থট কী করে ডেভেলপ করবে এবং সেটাকে শিফট করবে, এবং সায়েন্টিফিক থটকে শিফট করার মাধ্যমে কী করে ভ্যালু তৈরি হবে এবং সেই ভ্যালুর মাধ্যমে কী করে প্রসপারিটিকে এনশিওর করা যাবে, ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে চর্চা করা বা উপযুক্ত ভূমিকা পালন করা কিন্তু গবেষণার একটি গুরুত্বপূর্ণ কর্মপরিধি বা আলোচ্য ক্ষেত্রের অংশ হিসেবে বিচার বিবেচনা করা হয়। এরপরে আমরা আরও আলোচনা করব, আমরা এই রিসার্চের যে স্কোপ, সেই স্কোপে আমরা আলোচনা করতে গিয়ে আমরা আরেকটি বিষয় নিয়ে চর্চা করব, সেটি হচ্ছে এক্সক্লুসিভ ক্রস কম্প্যারিজন অফ থটস অ্যান্ড কন্টিনিউয়াস হারমোনিয়াস প্রগ্রেস অফ সোসাইটি। এখানে বলা হচ্ছে এক্সক্লুসিভ ক্রস কম্প্যারিজন,
এক্সক্লুসিভ ক্রস কম্প্যারিজন, এক্সক্লুসিভ কম্প্যারিজনস অফ থট, কম্প্যারিজন অফ থটস। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবনাগুলো বিভিন্ন অবস্থাতে রয়েছে সংস্কৃতি রূপে, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, সংস্কৃতি রূপে বা বিচার রূপে, সিদ্ধান্ত রূপে ইত্যাদি রূপে রয়েছে। সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে ক্রস কম্পেয়ার করার মাধ্যমে, একটার সাথে একটা কম্পেয়ার করে, একটার সাথে একটা অ্যাসিমিলেট করার মাধ্যমে সেখান থেকে কিন্তু নির্যাসটা বের করা বা সেখান থেকে সম্ভাবনা বা পসিবিলিটি জায়গাগুলোকে নির্ধারণ করার কাজটি কিন্তু গবেষণা করে থাকেন, গবেষণা কাজের মধ্যে হয়ে থাকে। সেই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে এক্সক্লুসিভ ক্রস কম্প্যারিজন, এক্সক্লুসিভ ক্রস কম্প্যারিজন অফ থটস। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলা হচ্ছে, যে কন্টিনিউয়াস হারমোনিয়াস অ্যান্ড প্রগ্রেসিভ কন্টিনিউয়াস প্রগ্রেস অফ সোসাইটি, কন্টিনিউয়াস প্রগ্রেস অফ সোসাইটি, প্রগ্রেস অফ সোসাইটি। এটিও কিন্তু হচ্ছে গবেষণার একটি কর্মপরিধি বা আলোচ্য পরিধির অংশ। কি হিসেবে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস প্রগ্রেস করতে হবে। সোসাইটির প্রগ্রেস শুধুমাত্র একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয় কিন্তু। এখানে কি বলা হচ্ছে যে সোসাইটির মধ্যে বা মানুষের মধ্যে বা সংস্কৃতি রয়েছে, সেখানে চিন্তন রয়েছে, সেখানে ভাবনা রয়েছে, সেখানে বিচার রয়েছে, সেগুলোকে কি করতে হবে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ক্রস কম্পেয়ার করা হবে। আর এই প্রতিনিয়ত যখন ক্রস কম্পেয়ার করা হবে, এর মাধ্যমে কি হবে, প্রত্যেকটি ক্ষেত্রে একটা কিউমুলেটিভ এফেক্ট পাওয়া যাবে। এই কিউমুলেটিভ এফেক্ট প্রতি ক্ষেত্রে যখন ক্রস কম্পেয়ার করার মাধ্যমে কিউমুলেটিভ এফেক্ট মানে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট, গ্র্যাজুয়াল উন্নতি, সে গ্র্যাজুয়াল উন্নতির মাধ্যমে কিউমুলেটিভ এফেক্ট যখন আসবে, সে কিউমুলেটিভ এফেক্ট হওয়ার মাধ্যমে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ একটা ফল পাওয়া যাবে, সেটা হচ্ছে প্রগ্রেস অফ সোসাইটি। সমাজের কিন্তু সামগ্রিক প্রগতি নিশ্চিত হবে বা সমাজের যে প্রগতির যে ধারা, সে প্রগতির ধারা স্পষ্টভাবে পরিচালিত হবে বা প্রগতির ধারা স্পষ্টভাবে নির্ধারিত হবে। সেজন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে এই গবেষণার ক্ষেত্রে একটা ক্রস কম্প্যারিজন অফ থটস, অর্থাৎ থটস যে বিভিন্নভাবে রয়েছে, সে কালচার রূপে রয়েছে, তার জীবনচর্যা বা জীবনশৈলী রূপে রয়েছে, এই থটসগুলোকে ক্রস কম্পেয়ার করার মাধ্যমে সেখান থেকে ইসেন্সটাকে বের করে নিয়ে আসা হয়। সেখানকার যে অ্যাকচুয়াল যে রিয়ালিটি রয়েছে সেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, এবং সেই অ্যাকচুয়াল রিয়ালিটি বা অ্যাকচুয়াল কে যখন প্রপারলি বিচার বিশ্লেষণ করা হয়, এবং প্রত্যেকটি বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু একটা কিউমুলেটিভ এফেক্ট, কিউমুলেটিভ আউটকাম, কিউমুলেটিভ একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখতে পাই। এই যে কিউমুলেটিভ ইম্প্যাক্ট বা কিউমুলেটিভ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু সোসাইটির প্রগ্রেসের কাজটি সম্পন্ন হবে। আবার এই প্রগ্রেস শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে এমনটা কিন্তু নয়। এই প্রগ্রেস কিন্তু গ্র্যাজুয়ালি চলতে থাকবে, এবং সেটি সমাজের উন্নতির জন্য, ব্যক্তির উন্নতির জন্য এটি কিন্তু অত্যন্ত আবশ্যক। সেজন্য আমাদেরকে মনে রাখা দরকার, এই গবেষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, গবেষণা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে গবেষণার মধ্য দিয়ে ব্যক্তির কল্যাণের পাশাপাশি সমাজের সমষ্টিগত কল্যাণ, সার্বজনীন কল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক। এইটি হচ্ছে গবেষণার একটি সামগ্রিক একটি রূপরেখা বা বলা যেতে পারে কর্মপরিধি। আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোভিড পরিস্থিতিতে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, এবং যে সমস্ত আমাদের যে করোনা রিলেটেড যে সমস্ত সাবধানতা আছে, একটা দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন। এইটুকু আবেদন রেখে আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।